নীল চিরকুট, পর্ব সংখ্যা ৩১-৩২। লেখনীতে নওশিন আহমেদ রোদেলা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ঘরমাক্ত দুপুরে গাধার মতো খেটে খুঁটে মাত্রই বাসায় ফিরেছেন আনিসুল হক। তেতে ওঠা রোদে মাথাটা কেমন ঝিমঝিম করছে। মতিঝিলের অফিস থেকে ধানমন্ডি আসতে সময় লাগে ১৭ মিনিট, অথচ আনিসুল সাহেবের লেগেছে ১ ঘন্টা ২০ মিনিট। এই অসহ্য গরমে লোকাল বাস মানেই বিশ্রী ব্যাপার। ১৭ মিনিটের পথ অতিক্রম করতে ঘণ্টাখানিক জ্যামে ফেসে থাকা তার থেকেও বিশ্রী ব্যাপার। চারপাশে ঘামের গন্ধ, ধুলোবালি, দমবন্ধ গরম বাতাস আর অযথা চেঁচামেচির মাঝে ঘণ্টাময় বসে থাকলে কোনো ভদ্রলোকেরই মেজাজ ঠিক থাকার কথা নয়। আনিসুল সাহেবেরও নেই। তবে তার মেজাজ খারাপের পুরো দোষটা জ্যামের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। যার ছেলে হুটহাট উধাও হয়ে যায় তার মেজাজ খারাপ হওয়ার জন্য জ্যামের অপেক্ষা রাখে না। আনিসুল হক সাহেব হাত মুখ ধুয়ে খেতে বসলেন। স্ত্রী জাহানারা নিঃশব্দে খাবার বেড়ে দিতেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন তিনি, কাল রাতে কোথায় ছিলে? অন্তু ভাতে হাত দিয়েছে মাত্র। বাবার প্রশ্নে বিচলিত না হয়ে মাথা নুইয়ে চুপ করে রইল। আনিসুল সাহেব আবারও একই প্রশ্ন করলেন। আগের বারের থেকেও ঠান্ডা শোনালো তার কণ্ঠ। অন্তু ভাতের দলাটা গিলে নিয়ে নম্র কণ্ঠে বলল, এক বন্ধুর বাসায় ছিলাম আব্বা। আনিসুল সাহেবের চোয়াল শক্ত হলো। ধীরে ধীরে তপ্ত হয়ে উঠল কণ্ঠস্বর। কেন? ঢাকা শহরে তোমার নিজস্ব বাসায় নিজস্ব রুম থাকা সত্ত্বেও বন্ধুর বাসায় থাকতে হলো কেন? আমি তোমার উত্তরের পেছনে কোনো যৌক্তিকতা পাচ্ছি না। অন্তু উত্তর না দিয়ে ভাত মাখাতে মনোযোগ দিল। আনিসুল সাহেব গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি রাতে ফিরছো না, এই সংবাদটা বাসায় জানানো উচিত ছিল বলে কি তোমার মনে হচ্ছে না? জি, মনে হচ্ছে। তাহলে জানাওনি কেন? অন্তু উত্তর দিল না। কিছুক্ষণ নীরব বসে থেকে হুট করেই অদ্ভুত এক প্রস্তাব দিয়ে বসল, আমি বিয়ে করতে চাই আব্বা। আনিসুল সাহেব হতভম্ব চোখে ছেলের মুখের দিকে চেয়ে রইলেন। শীতল কণ্ঠে শোধালেন, কি বললে? অন্তু নির্বিকার কণ্ঠে জবাব দিল, আমি বিয়ে করতে চাই। আনিসুল সাহেব খাবার খাওয়ায় মনোযোগী হলেন। কয়েক লোকমা খাবার খেয়ে খুবই স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি কোন মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছ? রাতের সময়টা তার সাথেই কাটিয়েছো বা কিছু? জি না। আনিসুল সাহেব ঠান্ডা চোখে তাকালেন। তাহলে হঠাৎ বিয়ে করতে চাইছো কেন? আমার প্রয়োজন। এবার যেন বিস্ফোরণ ঘটল। টেবিলে থাকা কাচের জগটা মেঝেতে ছুঁড়ে ফেললেন আনিসুল সাহেব। জগটা তীব্র ঝনঝন শব্দ তুলে ইহলোক ত্যাগ করল। অন্তুর ১০ম শ্রেণী পড়ুয়া ভাই টেলিভিশন বন্ধ করে ভীত চোখে চেয়ে রইল বাবা ভাইয়ের দিকে। অন্তুর মা আঁতকে উঠে বললেন, আহ, অযথা জিনিসপত্র ভাঙছো কেন বলো তো? ছেলেটাও মাত্র ফিরল, খাওয়া শেষ করেও তো কথা বলা যায় নাকি? আনিসুল সাহেব গর্জে উঠে বললেন, চুপ! একটা কথা বলবা তো থাপ্পড় দিয়ে চাপার দাঁত ফেলে দেব বেয়াদব মহিলা। আমার টাকায় কেনা জিনিস আমি ভাঙবো, তাতে তোমার সমস্যা কই? যেখানে সমস্যা হওয়ার কথা সেখানে তোমায় দেখা যায় না। একমাত্র তোর জন্য ছেলেগুলো এতটা বেয়ারা হয়েছে। সবার মতো যদি বউ পেটাতে পারতাম, পিটিয়ে পিঠের চামড়া তুলতে পারতাম, তাহলে ছেলেও থাকতো টাইট। তোকে পিটিয়ে ছেলে ঠিক করতে হবে আমার। সারাদিন বাসায় বসে করিস কি তুই? ছেলে সামলাতে পারিস না? অন্তু শীতল অথচ কড়া কণ্ঠে বলল, আম্মাকে তুই তোকারি করবেন না আব্বা। যা বলার আমাকে বলুন। আম্মা, ঘরে যাও। আনিসুল সাহেবের রাগ এবার আকাশ ছুঁল। গর্জন করে বললেন, তোকে বলবো, কয়দিনের পোলা হয়েছিস তুই? বিয়ে করবি? প্রয়োজন দেখাস? এই তুই রোজগার করিস? নিজে তো আমার ঘরে বসে খাচ্ছিস, বউরে খাওয়াবি কি? নিজের রক্ত পানি করে তোদের শখ আহ্লাদ পূরণ করছি, আর তোরা ভার্সিটির নামে মেয়েবাজি করে বেড়াস? দেবদাস হইতে চাস? এই হারামজাদা, তোর বাপের কি জমিদারি আছে যে তুই দেবদাস হবি? তোর বাপের কেরানির চাকরিতে দেবদাসগিরি ফুটবো না, হারামির বাচ্চা। অযথা গালিগালাজ করবেন না আব্বা। সামান্য বিয়ে করা নিয়ে এত হট্টগোল করার কিছু নেই। এটা সামান্য? এই কুত্তার বাচ্চা, তুই আমাকে শেখাবি কোনটা সামান্য আর কোনটা জঘন্য? সামান্য কেরানির চাকরি করে পরিবারটাকে এই জায়গায় টেনে এনেছি আমি। নিজের শখ আহ্লাদ ভুলে তোদের আহ্লাদ পূরণ করছি। ভালো স্কুল কলেজে পড়িয়েছি, যখন যা চেয়েছি সব দিয়েছি। লোন নিয়ে বাইক কিনে দিয়েছি। তার বিনিময়ে চেয়েছি ছেলেগুলো ভালো করে পড়াশোনা করুক, প্রতিষ্ঠিত হোক, সমাজে একটু মাথা উঁচিয়ে দাঁড়াক। আর তোরা বিয়ে করবি, বিয়ে করে ফুটানি দিয়ে ঘুরবি।
বেয়াদব, বিয়ে করে বউকে খাওয়াবি কি তুই শুয়োরের বাচ্চা? সেটা আমার ব্যাপার আব্বা, আমার বউয়ের দায়িত্ব আমার, আপনার দায়িত্ব বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া, নিয়ে যাবেন ব্যাস। তোর দায়িত্ব? জীবনে 1 টাকা রোজগার করছিস? টাকা কামাইতে কত কষ্ট বুঝিস? পৃথিবীটা এত সোজা? সিনেমা পাইছিস? আমার বাড়িতে থেকে এসব সিনেমা চলবে না। এত দূর পড়াশোনা করে তুই বাসের কন্ট্রাক্টরগিরি করে ভাত খেতে চাস? তোর চাকরির ন্যূনতম যোগ্যতা আছে? অন্তু উত্তর দিল না। আনিসুল হক নিজেকে শান্ত করার চেষ্টা করলেন, বললেন, আজকের পর বিয়ে টিয়ের কোনো কথা যেন আমার বাড়িতে না ওঠে, আর ওই নীরা মেয়েটার আশেপাশেও যেন তোমায় না দেখি। অন্তু চমকে তাকালো। বাবার তো নীরার ব্যাপারটা জানার কথা নয়। অন্তু বলেনি। তাহলে? প্রশ্নটা করতে গিয়েও চুপ করে রইল অন্তু। আনিসুল হক খানিক চুপ থেকে বললেন, এসব ফালতু বন্ধু বান্ধবের প্রয়োজন নেই। এসব নষ্ট ছেলেপুলের সাথে এত মাখামাখি কিসের তোমার? সব বাউন্ডুলে বন্ধু জুটিয়েছো তুমি, সব কয়টা বেয়াদব। সেদিন হসপিটালের সামনে তোমার এক বন্ধুকে দেখলাম, গিটার নিয়ে ঘুরে, যেই ছেলেটা হসপিটালের সামনে দাঁড়িয়ে গিটার টানছিল, আমাকে দেখে সিগারেট ফেলার প্রয়োজনটুকু বোধ করলো না। সিভিলাইজেশন বলে তো একটা কথা আছে নাকি? অন্তু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি মেইন পয়েন্ট থেকে সরে যাচ্ছেন আব্বা। আলোচনাটা আমাকে নিয়ে হচ্ছিল, আমার বন্ধুদের সিভিলাইজেশন নিয়ে নয়। ক্ষুব্ধ আনিসুল সাহেব ভাতের প্লেট ঠেলে উঠে দাঁড়ালেন। হুট করে চর বসালেন তার জোয়ান ছেলের গালে। রাগে টলমলে কণ্ঠে বললেন, আজকাল মুখে মুখে কথা বলা শিখে গিয়েছো তুমি? ওইসব বেয়াদবের সাথে থেকে থেকে বুঝি এই অধঃপতন। ছেলেকে চর মারতে দেখে আটকে উঠলেন জাহানারা। দৌড়ে স্বামীর কাছে গেলেন, ডান বাহুটা টেনে ধরে বললেন, কি করছো? এত বড় জোয়ান ছেলের গায়ে কেউ হাত তুলে? মাথাটা শান্ত করো ওর। জাহানারার কথার মাঝপথে গম্ভীর কণ্ঠে ঘোষণা করলো অন্তু, বিয়েটা আমি করছি আব্বা। কথাটা কানে পৌঁছানোর সাথে সাথে জাহানারার গালে দানবীয় এক চর বসালেন আনিসুল সাহেব। আকস্মিক চরে টেবিলের উপর ছিটকে পড়লেন জাহানারা। হতভম্ব চোখে স্বামীর দিকে তাকালেন। চোখ দুটো টলমল করছে তার। পরিস্থিতিটা কেমন অবিশ্বাস্য দুঃস্বপ্ন ঠেকছে। ক্ষুব্ধ আনিসুল সাহেব কিছু বলার আগেই আরও একবার বিস্ফোরণ ঘটল ঘরে। অন্তুর সামনে থাকা চেয়ারটা মাথায় তুলে ছুঁড়ে ফেলল দূরে। চেয়ারের আঘাতে ভেঙে টুকরো টুকরো হলো বসার ঘরে থাকা 21 ইঞ্চির টেলিভিশন সেট। অয়ন লাফিয়ে ঝরে দাঁড়ালো। কেমন যেন কুকড়ে গিয়েছে সে। ওয়ার্ড্রোবের ওপর থাকা ফুলদানিটাও তুমুল শব্দ তুলে ভাঙলো 1-2 কাচের গ্লাস। নিস্তব্ধ ঘরটিতে মুহূর্তেই বয়ে গেল সরব এক ধ্বংসযজ্ঞ। অন্তু লাল চোখে বাবার দিকে তাকালো। প্রচণ্ড ক্রোধে কাঁপছে তার শরীর। আম্মার গায়ে হাত তোলার সাহস করবেন না আব্বা। সমস্যা আমার সাথে, আম্মার সাথে না। তুই আমাকে ধমকি দিচ্ছিস? এত বড় সাহস? বের হ আমার বাড়ি থেকে, এই মুহূর্তে বের হবি। তোর মতো নালায়েক বেয়াদব ছেলে আমার প্রয়োজন নেই। আপনার বাড়িতে থাকার ন্যূনতম ইচ্ছে আমার নেই। বিয়ের প্রস্তাব যদি নিয়ে যেতে পারেন তো বাড়িতে ফিরবো, নয়তো এই বাড়ির ছায়াও মারাবো না আর। আম্মা, তোমার বরকে বলে দিও বিয়েটা আমি এই মাসের মধ্যেই করতে চাই, আর তা না হলে ছেলের কথা ভুলে যাও। আর এটাও বলে দিও তোমার 2 ছেলের একটাও বাচ্চা নেই। আম্মার গায়ে হাত উঠলে সে হাত ভেঙে গুঁড়ো করে দিতে দ্বিতীয়বার সে ভাববে না। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না অন্তু। সামনে থাকা ছোট্ট টুলটাতে লাঠি দিয়ে প্রচণ্ড শব্দ তুলে বাসা থেকে বেরিয়ে গেল। আনিসুল সাহেব হতভম্ব চোখে ছেলের যাওয়ার দিকে চেয়ে আছেন। চোখে মুখে ফুটে উঠেছে অবিশ্বাস। ছেলের এমন রূপ দেখে বাবা হিসেবে ভেতরটা জ্বলে যাচ্ছে তার। এই দীর্ঘ জীবনের সংসারের পেছনে দেওয়া শত শত বলিদান চোখের সামনে ভাসছে তার। মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত পানি করে কাদের জন্য করেছে সে এইসব? কাদের জন্য করেছেন এত ত্যাগ, এত পরিশ্রম? আনিসুল সাহেবের চোখ ফেটে জল গড়তে চাই, কিন্তু অনেক বছরের শক্তপোক্ত বেড়িবাঁধ পেরোনোর সাহস তাদের হয় না, জল গড়ায় না। চোখ দুটো রক্তিম থেকে রক্তিম হয়ে ওঠে ক্ষণে ক্ষণে। বড় ভাই ধ্বংসলীলা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে বাবার দিকে চেয়ে আছে অয়ন। বাবা নিশ্চয়ই ভাইয়ের রাগ মেটাতে তাকে বেদরম মারবে, এখন মাকেও মারবে। অয়নের পিকনিকে যাওয়াটা বুঝি ক্যান্সেল হবে। এত কিছুর পর বাবার কাছে টাকা চাওয়ার সাহস কি অয়নের হবে? সাহস দেখিয়ে বাবাকে বললেই কি বাবা দিবে? অয়ন জানে দিবে না, কখনোই দিবে না। অয়নের কান্না পেয়ে যাচ্ছে। ভাইয়ের প্রতি তার প্রচণ্ড অভিমান হচ্ছে, রাগ হচ্ছে বাবার প্রতিও। বাবা কেন মারলো মাকে? আচ্ছা, এবার দৃশ্যপট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদিকে আসলো, বুঝছো? প্রচণ্ড গরম,
গাছগাছালিতে ঝকঝকে উত্তপ্ত রোদ, রোদের তাপে নুইয়ে পড়েছে গাছের কচি পাতা, তেতে উঠেছে ঘাস, পিচঢালা রাস্তাঘাট। বিশ্ববিদ্যালয়ের সামনে মানিক মামার চায়ের স্টল, পাশাপাশি দুটো কাঠের বেঞ্চে রেখে বিরস মুখে চা বানাচ্ছেন তিনি। গরমের দুপুরে চায়ের খদ্দের কম। নাদিম দুই বেঞ্চের একটিতে বসে সিগারেট টানছে, কালচে ঠোঁট জোড়ায় জ্বলন্ত সিগারেটটা চেপে ধরে মোহনীয় এক সুর তুলেছে গিটারে। এমন সময় কোথা থেকে ছুটে এলো ছোঁয়া। নাদিমের পাশে ধপ করে বসে পড়ে রুমালে মুখ মুছল, হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করে বলল, উফ, এত রোদ, শরীর জ্বলছে। নাদিমের গিটারে ছন্দপতন হলো, চূড়ান্ত বিরক্ত হয়ে বলল, তা তুই তোর মাখনের অঙ্গ নিয়ে রইদে বেড়াইছস কেন? ফ্রিজে ঢুকে বসে থাকতে পারলি না? শরীর জ্বলছে বা খারাপ কথা আইসা গেছিল মুখে, দূরে গিয়া বস, হারামি। ছোঁয়া মুখ ফুলিয়ে তাকালো, ব্যাগ থেকে মিনারেল ওয়াটার বের করে গলা ভেজালো, তারপর কৌতূহলী কণ্ঠে বলল, রঞ্জন কইরে? ক্লাসও তো করিনি আজ। রঞ্জন জাহান নামে গেছে, ডিপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়ে তুইও জাহান নামে চলে যাবন, দয়া কর। তোর এই স্টাইল মার্কা বাংলা শুনলে মেজাজ খারাপ হইয়া যায় আমার, বালের স্টাইল। ছোঁয়ার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, অতিরিক্ত মেজাজ খারাপে কান্না পেয়ে যাচ্ছে। নাদিমের এইসব থার্ড ক্লাস কথাবার্তা শুনলে গা জ্বালা করে তার। একটা মানুষের মুখের ভাষা এত অশ্লীল হয় কি করে? ছোঁয়া রাগে গজগজ করতে করতে বলল, নমু আর নিরুটাও ভার্সিটিতে আসেনি আজ, ফাজিলগুলো আমাকে একবার বলতেও পারত। এসব তাদের প্রি প্ল্যান্ড, ওরা আসবে না জানলে মরে গেলেও আসতাম না আমি, আর না তোর মতো ফাজিলের সাথে মুখ নাড়াতে হতো। নারাস কেন মুখ? আমি কইছি মুখ নাড়াতে? তোর কি দুনিয়াতে আর কোনো কাম নাই বাপ? সব সময় আমার গায়ের লগে ঢলাঢলি করস কেন? সরে বস। ছোঁয়া এক লাফে সরে বসল, চোখ মুখ কুঁচকে ফেললো বিরক্তিতে। সি, কথার কি সিরি? মাম্মাম ঠিকই বলে, তুই একটা থার্ড গ্রেড ছেলে, আই শুড অ্যাভয়েড ইউ। ছোঁয়ার কথায় দাঁত বের করে হাসলো নাদিম, লম্বা হাত বাড়িয়ে ছোঁয়ার মাথায় চাটি মারল, সিগারেটে একটা শুক টান দিয়ে বলল, ওহে ইংরেজের বাচ্চা বলদা, প্লিজ প্লিজ অ্যাভয়েড মি। তোর মতো বলদ আমায় অ্যাভয়েড করলে জানে বাঁচি। তুই। নাদিমের কথা শেষ না হতে অন্তুর আগমন ঘটল। এসে কোনরূপ কথাবার্তা সারা লাথি দিয়ে উল্টে ফেললো কাঠের বেঞ্চি। ছোঁয়া চোখ বড় বড় করে চেয়ে আছে। নাদিম শান্ত চোখে চেয়ে সিগারেটের শেষ টান দিল। অন্তু রাগে ফুঁসছে, প্রচণ্ড রাগে উল্টে পড়া বেঞ্চিটাতে ক্রমাগত লাথি দিচ্ছে। নাদিম শান্ত ভঙ্গিতে সিগারেটটা ফেলে পায়ে মারিয়ে আগুন নেভালো, ভুরু নাচিয়ে প্রশ্ন করলো, এই যে লায়ক শাকিব খান, কাহিনী কি তা মামা? এসে অ্যাকশন মুভি শুরু কইরা দিছস ক্যারে? অন্তুর রাগ কমছে না, বেঞ্চে আরো দুটো লাথি দিয়ে নিজের চুল খামছে ধরল সে। মুখ দিয়ে অদ্ভুত তীক্ষ্ণ একটা শব্দ বের করে দুই হাতে মাথা চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। অন্তু ছোঁয়ার পাশে বসতে সরে গিয়ে নাদিমের গা ঘেঁষে বসলো ছোঁয়া। নাদিমের শার্ট খামচে ধরে ফিসফিস করে বলল, দোস্ত, অন্তুর সাথে কি প্যারানর্মাল কিছু ঘটেছে নাকি? ভূত প্রেত টাইপ কিছু? আমার ভয় লাগছে। নাদিম রাগে কটমট করে বলল, আল্লাহ, ছোঁয়াইয়া রে, চর থাপ্পড়া না খেতে চাইলে সার আমারে। গরমে মইরা যাইতাছি, তারপরও গায়ে আইসা পড়তাছিস। সর সর। ছোঁয়া ভয়ে ভয়ে সরে বসল। নাদিম কপাল কুঁচকে বলল, হয়েছেটা কি? বাম মাছের মতো লাফাইতেছিস কেন? অন্তু দাঁতে দাঁত চেপে বলল, এরা চাইতেছে আমি মরে যাই, আমি মরলে এদের শান্তি। সারা সব কয়টাকে খুন করতে পারলে শান্তি পাইতাম। ঝরঝরা করে দিল কলিজা। নাদিম হতাশ দীর্ঘশ্বাস ফেলে অন্তুর দিকে চেয়ে রইল, ছোঁয়ার চোখে মৃদুমন্দ ভয়। আচ্ছা, এইবার দৃশ্যপট নম্রতা আর আরফানের কাছে গেল, বুঝছো? ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই। রবীন্দ্র সরোবরে লেকের পাশে বসে আছে আরফান, নম্রতা, দুজনেই নিশ্চুপ। এই নিশ্চুপ অনুভূতিগুলো কত প্রবল, কত তীব্র। নিঃশ্বাসের শব্দগুলো যেন এক একটা বার্তা, অপ্রকাশিত কিছু অভিমান। বিকেলের তেরছা আলো এসে পড়ছে লেকের জলে, চিকচিক করছে টলটলে পানি। সেদিকে তাকিয়ে থেকেই দীর্ঘশ্বাস ফেলল আরফান। গত 2.5 ঘন্টা থেকে নিশ্চুপ বসে আছি আমরা। নম্রতা তাকালো, গরম আর ঘামে কাজলের রেখা খানিক লেপটে গিয়েছে চোখে। ঘরমাক্ত তেল তেলে মুখটা বড্ড স্নিগ্ধ লাগছে। আরফান অভিমানী চোখ দুটিতে নিষ্পলক চেয়ে থেকে ঢোক গিলল। নম্রতার ঠোঁটে বাঁকা হাসি ফুটতেই চোখ দুটো গিয়ে আটকালো পাতলা ঠোঁট জোড়াতে।
আপনি সবসময় টাইম টু টাইম কাজ করেন, 1 মিনিট এপাশ ওপাশ নয়, কাট টু কাট। আরফান নম্রতার ঠোঁট থেকে চোখ সরিয়ে চোখের দিকে তাকালো। আমি অযথা সময় নষ্ট করতে পারি না, ছোটবেলার অভ্যাস। হুটহাট হারিয়ে যাওয়া হয়তো কিছু মানুষের ছোটবেলার অভ্যাস। আরফান ছোট্ট একটা শ্বাস টেনে নিয়ে বলল, আপনি কথায় কথায় এত ফোড়ন কাটেন কেন বলুন তো? সত্যি বললে মানুষ ফোড়নই ভাবে। কথাটি বলে মুখ ঘুরালো নম্রতা। আরফান দীর্ঘশ্বাস ফেলল। আমাদের কি আর কোনো কথা নেই? আপনার পুরো নাম কি? আরফান নিষ্প্রভ। ব্যাপারটা কি? ছদ্মবেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছেন কেন? আরফান হাসল। নম্রতার রক্তিম মুখটির দিকে চেয়ে বলল, ছদ্মবেশ কোথায়? আরফান নিষ্প্রভ দুটোই আমার নাম। তবে তবে নিশাদ ভাইয়া কেন জানে না আপনার এই নাম? উনি তো আপনার ভালো বন্ধু, না? নিশাদ আমার কলেজের বন্ধু। তাছাড়া স্কুল, কলেজ বা ভার্সিটির কাউকে জানানো হয়নি এই নাম। নিষ্প্রভ নামটা আমার ব্যক্তিগত। এই নামে ডাকার অধিকার শুধুই কিছু ব্যক্তিগত মানুষদের। মানুষ আবার ব্যক্তিগত হয় নাকি? অবাক কণ্ঠে প্রশ্ন করল নম্রতা। আরফানের হাস্যোজ্জ্বল উত্তর, আপনার সে যদি ব্যক্তিগত হতে পারে তাহলে মানুষ ব্যক্তিগত কেন হবে না? আপনি কোনোভাবে আপনার সেকে পশু শ্রেণীর অন্তর্ভুক্ত করে ফেলেননি তো? আরফানের কথায় হেসে ফেলল নম্রতা। আরফানও হাসল। লেকের জলে দৃষ্টি রেখে হঠাৎই প্রশ্ন করল সে, আপনি নিশাদকে এমনভাবে খুঁজছিলেন কেন? আমি তো ভেবেছিলাম ওর সাথে আপনার বিশেষ কোনো সম্পর্ক আছে। সেটা আমি বলবো না। পারলে নিজে খুঁজে বের করুন, নয়তো কৌতূহল দমন করুন। আরফান হেসে বলল, আপনার বিষয়ে কৌতূহল দিনকে দিন বেড়েই যাচ্ছে, বই কি কমছে না। এই অপ্রতিরোধ্য কৌতূহল দমন করাও যাচ্ছে না। এত এত কৌতূহল মাথায় নিয়ে আজ রাত থেকে আমার ঘুম হবে বলে মনে হচ্ছে না। নম্রতা সন্দিহান কণ্ঠে বললেন, তার আগে বলুন, আপনার প্রিয় মানুষটি কে? কার জন্য এত উতলা হয়ে উঠতেন আপনি? 5টা বাজতেই কার কাছে ছুটে যেতেন? বিয়ে টিয়ে করে ফেলেননি তো? আরফানের গম্ভীর উত্তর, বিয়ে করে ফেললে কি করবেন? নম্রতা জ্বলন্ত চোখে চেয়ে রইল। কিছুক্ষণ নীরব দৃষ্টি বিনিময়ের পর হঠাৎই অদ্ভুত এক কাজ করে বসল নম্রতা। আরফানের পাঞ্জাবির কলার খামচে ধরে নিজের দিকে টেনে নিল। শক্ত কণ্ঠে বলল, খুন করে ফেলবো। প্রেম করবেন একজনের সাথে আর বিয়ে করবেন অন্যজনকে, এত সহজ? নম্রতার হঠাৎ আগমনে হতবিহ্বল দৃষ্টিতে তাকালো আরফান। চোখ ঘুরিয়ে একবার নম্রতার হাতের দিকে তাকালো, তারপর চোখ দুটো নিস্তব্ধ করলো নম্রতার খ্যাপাটে মুখে। নম্রতার টানা টানা অভিমানী চোখ, ছোট্ট সুন্দর মুখটা এতটা কাছে পেয়ে বুকের ভেতরটা অবাধ্য তরল এক চাওয়া উকি দিয়ে গেল। খুবই সপ্তপর্ণে চোখ নামিয়ে নম্রতার ঠোঁটের দিকে তাকালো সে। মৃদু কণ্ঠে উত্তর দিল, তাহলে আপনি এত নাচানাচি করে বিয়ের শপিং করলেন যে? একজনকে প্রেমে ডুবিয়ে অন্যজনকে বিয়ে করার এত তাড়া? আরফানের কথায় চাহনিতে কি ছিল জানা নেই, তবে হঠাৎই ভীষণ লজ্জা পেয়ে গেল নম্রতা। আরফানের কলার ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল সে। ঠোঁটে ঝুলাতে লাগলো অপ্রতিরোধ্য লাজুক হাসি। আরফানও হাসল নিঃশব্দে। পাঞ্জাবির পকেট থেকে বেলি ফুলের মালা বের করে বলল, 5টা থেকে 7টা সময়টুকু শ্যামলতা আর আমার একান্ত কিছু সময়। ওই সময়টুকুতে এমনই কোনো একটা বেঞ্চিতে বেলি ফুলের মালা হাতে বসে থাকতাম আমি। শ্যামলতা তখন খুব আয়োজন করে আমার কল্পনায় আসতো, পাশে বসতো। পরনে থাকতো সাদা লাল পাড়ের শাড়ি, খোলা চুল, চোখে কাজল। শ্যামলতা নিরন্তর গল্প করত, হাসতো, অভিমান করত। আমি তাকে ফুল দিতেই সে খুশিতে ঝুমঝুম করে ফুল নিত, চুলে বাঁধত। কখনো শহরের অলিতে গলিতে উদ্দেশ্যহীন হেঁটে আমার দস্যি শ্যামলতাটাকে খুঁজে বেড়াতাম, কখনো বা গ্রন্থাগারের ধুলিমাখা বইগুলোতে চেয়ে থাকতাম নিমেষে। আবার কখনো শ্যামলতার বেলি ফুলের রাজ্যে আকণ্ঠ ডুবে থাকতাম, উল্টে পাল্টে দেখতাম তার ছেলেমানুষী প্রেমপত্র। এইটুকু বলে থামলো আরফান। নম্রতার দিকে ফিরে তাকিয়ে চঞ্চল কণ্ঠে বলল, আপনি কি জানেন আমি শ্যামলতাকে বিয়ে করে ফেলেছি আমার কল্পনায়? কল্পনায় সে আমার স্ত্রী, বড় অবাধ্য স্ত্রী। সেদিন আপনি জড়িয়ে ধরার পর থেকে বউ হারিয়ে বিপত্নিক হয়ে গিয়েছি আমি। বউ কল্পনায় হানা দিচ্ছে না, আমার পাশে বসছে না, তার জায়গায় সদর্পে বসে আছেন আপনি। আপনিও বড় অবাধ্য। আর এই বেলি ফুলের মালাটাও বড় অবাধ্য। অবাধ্য রমণীর চুল ছাড়া অন্য কারো চুলে বাধা পড়তে তার খুব বেশি আপত্তি। নম্রতা উঠে দাঁড়ালো।
আরফানের হাতের চিঠির খামটা ধরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল, বেলি ফুলের মালাকে বলে দিবেন এই অবাধ্য রমণী তাকে গ্রহণ করতে পারছে না। অবাধ্য রমণীর রাজ্যে তীব্র অবরোধ চলছে। যদি কখনো অবরোধ ভেঙে জোয়ার আসে, অভিমান ভেঙে চুরে লজ্জা আসে, সেই দিন ভেবে দেখা যাবে। ততদিন অপেক্ষা চলুক। বেলি ফুলের আজ তীব্র অপেক্ষার দিন। কথাটা বলে ফেরার পথে পা বাড়ালো নম্রতা। দু এক পা এগিয়ে যেতেই পেছন থেকে হাত আঁকড়ে ধরল কেউ। নম্রতা ফিরে তাকানোর আগেই ঘাড়ের কাছে পেল গরম নিঃশ্বাসের স্পর্শ। নম্রতার শরীর কাঁপুনি দিয়ে উঠল। নিঃশ্বাস হলো ঘন। কেউ একজন খুব যত্ন করে মালা জড়ালো তার চুলে। হাতটা ছেড়ে দিয়ে ফিসফিস করে বলল, অবাধ্য বেলি ফুলের অত ধৈর্য নেই অবাধ্য সুন্দরী, অত অপেক্ষা তার সইবে না। নম্রতা এক মুহূর্ত দাঁড়ালো না। এখানে আর দাঁড়িয়ে থাকা চলে না। এই লোকের সামনে দাঁড়িয়ে থাকলে তার নিশ্চিত মৃত্যু, অনুভূতিময় ভয়ানক মৃত্যু। আজ সপ্তাহখানিক পর মৌসিকে পড়াতে এসেছে নাদিম। গোটা সপ্তাহ নিরুদ্দেশ থাকার পরও তাকে কোনোরূপ প্রশ্ন করা হয়নি। কেন প্রশ্ন করা হয়নি তা ঠিক ধরতে পারছে না নাদিম। ধরার জন্য যে বিশেষ চেষ্টা চালাচ্ছে এমনও নয়। তার চোখে মুখে বিন্দুমাত্র চিন্তা বা আগ্রহ দেখা যাচ্ছে না। মৌসি মাথা নিচু করে ইংরেজি ট্রান্সলেশন করছে। গায়ে কটকটে লাল কামিজ। রোজকার চেহারাটা আজ একটু বেশিই সতেজ। চোখে মুখে হাসি হাসি ভাব। মৌসি লেখা থামিয়ে মাথা উঁচিয়ে তাকালো। চোখে তার প্রগাঢ় চঞ্চলতা। নাদিম ভুরুকুসকে বলল, কি ব্যাপার? মৌসি হাসল। সাথে সাথে যেন বাম গালের এক চিমটি মাংস অদৃশ্য হলো কোথাও। গালের মাঝ বরাবর ছোট্ট একটা গর্ত তৈরি হলো। ভারী মিষ্টি দেখালো সেই মুখ। পাতলা ঠোঁট নাড়িয়ে শুধালো, আমার একটা ইচ্ছে পূরণ করবেন স্যার, প্লিজ? মৌসির আশাভরা সকৌতুক চোখের দিকে তাকিয়ে খুবই স্বাভাবিক কণ্ঠে জবাব দিল নাদিম, না। মৌসির মুখটা মুহূর্তেই চুপসে গেল। এই লোকটা ভারী অভদ্র। বিন্দুমাত্র ম্যানার্স নেই। মুখের ওপর কথা বলতে 2-1 সেকেন্ডও ভাবতে হয় না তার। না শুনে না করে দিলেন কেন? এভাবে কাউকে না করতে নেই। মিশে মিশেও তো রাজি হতে পারতেন। আমি নিশ্চয়ই ভয়াবহ কিছু চাইতাম না। মৌসির কণ্ঠে তরল অভিমান। নাদিম মৃদু হেসে বলল, আমি অযথা মিথ্যা বলি না মৌসি। তাই বলে এভাবে অপমান করবেন? অপমান করলাম নাকি? করলেনই তো। অ্যাটলিস্ট ইচ্ছেটা জিজ্ঞেস করতে পারতেন। নাদিম দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ইচ্ছে শোনার ইচ্ছে আমার হয়নি বলে জিজ্ঞেস করিনি। নিজের ইচ্ছেকে গুরুত্ব না দিয়ে অন্যের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া আমার পছন্দ নয়। মৌসির মুখের অন্ধকার কেটে গেল। বই খাতা গুছিয়ে রেখে উৎসাহী কণ্ঠে বলল, আজ পড়ব না, শিখব। নাদিম ভুরু কোঁচকাল। কি শিখবে? বই খাতা বন্ধ করে রাখলে শিখবে কিভাবে? নাদিমের প্রশ্নে খুশি হয়ে গেল মৌসি। উজ্জ্বল মুখে বলল, বই খাতা দিয়ে হবে না, প্র্যাকটিক্যালি শিখব। মানে? মৌসি দ্রুত হাতে টেবিলের ড্রয়ার খুলল। ড্রয়ার থেকে সাদা কাগজে মোড়ানো একটি সিগারেটের প্যাকেট আর দেশলাই বের করলো। মৌসির ড্রয়ারে সিগারেট আর দেশলাই দেখে অবাক হলো নাদিম। কৌতূহলী চোখে দেখতে লাগলো মৌসির অদ্ভুত সব কর্মকাণ্ড। মৌসি একটা সিগারেট বের করে উল্টো করে মুখে দিল। সিগারেটের প্যাকেটটা নাদিমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, সিগারেট খাওয়া শিখব। নিবেন স্যার? আপনার পছন্দের সিগারেট, ব্যানসন। এক প্যাকেট 280 টাকা নিয়েছে। দামটা ঠিক আছে? নাদিম সিগারেট নিল না, তবে জবাব দিল, হ্যাঁ, দাম ঠিক আছে। আমার হাতে সিগারেট দেখে অবাক হচ্ছেন না স্যার? একদমই হচ্ছি না তা নয়, তবে যতটুকু হয়েছি ততটুকু হওয়া উচিত হয়নি। মেয়েদের হাতে সিগারেট থাকাটা অবাক হওয়ার মতো কিছু নয়। অনেক মেয়েই সিগারেট খায়। মৌসি একটু অসন্তুষ্ট হলো। মুখ থেকে সিগারেটটা সরিয়ে শক্ত কণ্ঠে বলল, সব মেয়ের সাথে আমার তুলনা করবেন না। আমি সব মেয়েদের মতো নই। সিগারেটের প্যাকেটটা আমি আপনার জন্য কিনেছি। আপনি কি আমার সামনে বসে একটা সিগারেট খাবেন? না। মৌসির চোয়াল শক্ত হলো। নাদিমের মুখে স্থির দৃষ্টি রেখে বলল, আপনার জন্য সিগারেটের প্যাকেট কিনেছি বলে কি আপনার মনে হচ্ছে আমি আপনার প্রেমে পড়েছি? নাদিম হাসল। মৌসি কড়া কণ্ঠে জবাব দিল, হাসবেন না। আমি আপনার প্রেমে পড়েছি এমন ভুল ধারণাও রাখবেন না। সেদিন আপনাকে সিগারেট খেতে দেখে হঠাৎ সিগারেট কিনতে মন চাইল। আমি এমনি একটা প্যাকেট ড্রাইভারকে গিফট করেছি। এটা বড় কোনো ব্যাপার না। মৌসির রুদ্ধ কথার কোনোটি নাদিমকে তীব্র আঘাত হানল বলে মনে হলো না।
মৌসি বিরক্ত চোখে চেয়ে রইল। নাদিম ফোন হাতে উঠে দাঁড়ালো। অত্যন্ত দায়সারা কণ্ঠে বলল, তুমি নিজেই নিজেকে ডিসক্লোজ করছো মৌসি। তুমি কাকে কি গিফট দিচ্ছ আর কাকে দিচ্ছ না তাতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। বিশ্ববিদ্যালয় চত্বরে প্রয়োজনে বা অপ্রয়োজনে দামি গাড়ি নিয়ে ছায়ার মতো কাকে লক্ষ্য করে বেড়াচ্ছ তাতেও আমার আগ্রহ নেই। আমার আগ্রহ খুবই সীমিত। আমার সীমিত আগ্রহে তুমি বা তুমি সম্পর্কিত কোনো ব্যাপার নেই। মৌসি মাথা নিচু করে ফেলল। খুবই সুনিপুণভাবে ধরা পড়ে গিয়েছে সে। দূর থেকে নাদিমের আড্ডা মহলের নিমেষ শেষে তাকিয়ে থাকার ব্যাপারটা খুবই নগ্নভাবে জেনে গিয়েছে নাদিম। খেয়ালও করেছে। লজ্জায় আর অপমানে ভেতরটা টলমল করছে তার। মৌসির গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। বহু কষ্টে বলল, আপনি কাল আসবেন না স্যার? নাদিম তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, আমি অভদ্র মেয়েদের ঠিক সহ্য করতে পারি না মৌসি। মৌসির টলমলে চোখ দুটোতে এবার বর্ষণ হলো। আত্মসম্মানের এমন রুদ্ধ বলিদানে টলমল করছে তার বুক। প্রচণ্ড রাগে জ্বলে যাচ্ছে শরীর। নাদিমের এই মুখের ওপর কথা বলে দেওয়ার স্বভাবটা একসময় অসহ্য লাগতো মৌসির। রাগ লাগতো, বিরক্তি লাগতো। দুর্ভাগ্যবশত আজ নাদিমের এই স্বভাবটার জন্যই তাকে এত ভালোবাসে মৌসি। নাদিম সবসময় কেন এত অবহেলা করে তাকে? 2 টাকার দামও দেয় না। মৌসি কি এতটাই তুচ্ছ? টাকা পয়সার সৌন্দর্য কোনো কিছুতেই পিছিয়ে নেই মৌসি। তবুও কেন এত বিরাগ নাদিমের? এই যে মৌসি লুকিয়ে চুরিয়ে নাদিমকে দেখে, তার সিগারেট খাওয়ার মতো তুচ্ছ স্বভাবটাতেও ভাবনা অতীত মুগ্ধ হয়। মেয়ে বান্ধবীরা তাকে একটুখানি ছুঁয়ে দিলে কেঁদে ভাসায়। এসব কি চোখে পড়ে না নাদিমের? মৌসির মতো এত আয়োজন করে কেউ কি তাকে ভালোবাসতে পারবে? তবুও নাদিম উদাসীন। আচ্ছা, আর কি চাই নাদিম? নাদিমের চাহিদাটা মৌসির মাঝেই কেন নেই? আচ্ছা, এবার আবার দৃশ্যপট আরফানের কাছে গেল, বুঝছো? আধা ঘন্টা হলো হাসপাতাল থেকে বাসায় ফিরেছে আরফান। গায়ে তার 1000 টন ক্লান্তি। গত 3 দিন ভয়ানক ব্যস্ততায় সময় কেটেছে তার। নম্রতার সাথে যোগাযোগটাও হয়ে ওঠেনি। যোগাযোগটা মূলত আরফান ইচ্ছে করেই করেনি। আরফান নম্রতাকে সময় দিতে চায়। একটু সময় তার নিজেরও প্রয়োজন। একটা সম্পর্ক এগিয়ে নিতে যে মানসিক বোঝাপড়াটা দরকার তা এখনো গড়ে ওঠেনি তাদের। আরফান বাইরের পোশাক গায়েই বিছানায় গায়ে এলিয়ে দিল। পুরো ঘরে বেলি ফুলের সুবাস। জানালার ভারী পর্দা ভেদ করে আসছে শরতের শিরশিরে বাতাস। চাঁদের আলোয় চকচক করেছে থোকা থোকা বেলি ফুলের রাজ্য। সেই রাজ্যে মুহূর্তে উদয় হলো শ্যামলতা। সেই লাল পাড়ে সাদা শাড়ি, আলতারাঙা খালি পায়ে পায়েল বাজছে। বেলি ফুলের সৌরভে ভরে আছে তার শরীর। 2 চোখে তীব্র অভিমান নিয়ে চিঠির কথাগুলো আওড়ে চলেছে পাতলা সুন্দর ঠোঁট নেড়ে। শুনো, আজ আমার মনটা খুব খারাপ। এই মন খারাপটা ছিল দীর্ঘ 4 বছর। প্রগাঢ় এক মন খারাপ নিয়ে কিশোরী থেকে যুবতী হয়েছি। নিতান্তই বাচ্চা থেকে পরিপূর্ণ নারী হয়েছি। তুমি প্রশ্ন করেছিলে, তুমি হারিয়ে গিয়েছো নাকি হারিয়ে ফেলেছো আমায়? আমি প্রশ্ন করতে চাই, তুমি কি ভালোবেসেছিলে নাকি জাদু করেছিলে আমায়? না দেখে না শুনে এক কাল্পনিক পুরুষের প্রতি এই প্রগাঢ় ভালোবাসা কি করে তৈরি হয়েছিল জানি না। কি করে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলাম জানি না। হয়তো কিশোরী ছিলাম বলেই। তুমি একবার বলেছিলে কিশোরীরা খুবই যত্ন করে চিঠি লিখতে পারে, যুবতীদের সেই গুণ থাকে না। আজ পরিপূর্ণ যুবতী হয়ে অধিষ্ঠ হয়ে বুঝতে পারছি সেই গুণটা আসলেই যুবতীদের থাকে না, থাকতে নেই। তোমার নামে এই চিঠিটা আমি লিখতে পারছি না। কালো অন্ধকার শব্দভাণ্ডারে ছোট্ট ছোট্ট ভালোবাসাময় শব্দ আমি খুঁজে পাচ্ছি না। বারবার আটকে যাচ্ছে কলম। ইচ্ছে হচ্ছে নীলাভ এই কাগজটিতে মন খারাপের দীর্ঘ গল্পটা ছড়িয়ে ছিটিয়ে দেই। সেই ভয়ানক মন খারাপের সাথে তোমার অস্তিত্ব যে কতটা প্রগাঢ় ছিল তা তুমি দেখো। একটিবারের জন্য হলেও চমকে ওঠো। উপলব্ধি করো তুমি বড় নিষ্ঠুর। এই 4 বছরে অনেক বদলেছি আমি। হারিয়েছি আমার চঞ্চলতা, হারিয়েছি এক সমুদ্র চোখের জল। এত কিছু হারিয়েছি শুধু তোমার জন্য। কত কত প্রশ্নমাখা চিঠি জমিয়েছি শুধু তোমার নামে। সব কয়টার উত্তর চাই আমার। প্রশ্নমাখা চিঠিগুলো আকাশে উড়িয়ে আমাকে শাপমুক্ত করো প্লিজ। এই বন্দিনী রাজকন্যাকে শেকল মুক্ত করে অনুভূতির সাগরে ভাসিয়ে দাও। আমি সত্যিই ভাসতে চাই, শরতের মেঘের মতোই উড়তে চাই। আমার বড্ড দুঃখ, বুঝলে? আমি খুব দুঃখী।
গত 4 বছর 4380টা রাত শুধু তোমার দেওয়া শাস্তির কথা ভেবেই কাটিয়েছি আমি। কতটা দুঃখ তোমায় দেব বলে জমিয়ে রেখেছিলাম জানো? কিন্তু তুমি যখন সত্যিই এলে তখন কেমন অসহায় হয়ে পড়লাম দেখো। কিভাবে এত দুর্বল হয়ে পড়লাম আমি। তোমাকে ক্ষমা করতে চাই না, কিন্তু এই না চাওয়াটা আমার কথা শুনছে না। তোমাকে তীব্র দুঃখ দিতে চেয়েও পারছি না। বড় দুঃখ হচ্ছে আমার। এই দুঃখ কি করে তারাই বলো? তোমার শ্যামলতা। পাশ থেকে খিলখিল হাসির শব্দে ভাবনা কাটে আরফানের। চোখ মেলে পাশে তাকাই। আরফানের পাশে অর্ধেক শরীর বিছানার বাইরে ঝুলিয়ে শুয়ে আছে নিদ্রা। খিলখিল করে নিরন্তন হেসে চলেছে। হাসির দাপটে তার শরীর কাঁপছে। আরফান নিজেও হাসল। উঠে বসতে বসতে বলল, হাসছো কেন? নিদ্রা উঠল। বিছানায় পা মুড়ে বেশ আরাম করে বসে বলল, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কার সাথে কথা বলছিলে? খুবই অড টাইপ কথা বলছিলে, আমি শুনে ফেলেছি। অড টাইপ? কখনো নয়। আমি খুবই মিষ্টি একটা মেয়ের সাথে কথা বলছিলাম। মিষ্টি মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হয়। আমি নিশ্চয়ই মিষ্টি কোনো কথা বলেছি। তুমি মিথ্যা বলছো। নিদ্রা চোখ বড় বড় করে বলল, মিষ্টি মেয়ে? ও মাই গড, হু ইজ দ্য সুইট গার্ল? তুমি কি প্রেমে পড়েছো? আরফান উঠে দাঁড়ালো। জানালার পর্দাটা পুরোপুরি সরিয়ে দিয়ে ভারী নিঃশ্বাস নিল। রহস্যময় হেসে বলল, অনেকটাই। নিদ্রা লাফিয়ে উঠে বলল, কি বলছো? কে সেই মেয়ে? তুমি তাকে চেনো? নিদ্রা ভাবে। বেশ কিছুক্ষণ আকাশ পাতাল চিন্তা করে লাফিয়ে উঠে বলল, ও মাই গড, ও মাই গড, ওই সুরাসুরির মেয়েটা? তুমি ওই সরাসরি মেয়েটার প্রেমে পড়েছো? সাংঘাতিক। নিদ্রার এমন অদ্ভুত সম্বোধনে হেসে ফেলল আরফান। ওর নাম সরাসরি নয়, ওর নাম শ্যামলতা। নিদ্রা অবাক হয়ে বলল, শ্যামলতা? বেশ মিষ্টি নাম তো। শ্যামলতাও কারো নাম হয়? হ্যাঁ হয়। নিদ্রা নাম নিয়ে খুব একটা ঘাটাঘাটি করল না। আপ্লুত কণ্ঠে বলল, তুমি তবে বিয়ে করছো? মনে হয়। তার মানে আমি বুড়ি হওয়ার আগে হ্যান্ডসাম একটা বর পেয়ে যাচ্ছি? আরফান হেসে ফেলল। নিদ্রা খুশি হয়ে মায়ের কাছে ছুটল। তাকে দুর্দান্ত একটা খবর দিতে হবে, এখনই, এবং এখনই দিতে হবে। আরফান বাইরের কাপড় ছেড়ে ফ্রেশ হলো। তারপর ছাদের মাঝ বরাবর বেলি ফুলের রাজ্যে চেয়ার টেনে বসলো। ছাদের সব লাইট অফ করে পুরাতন একটা হারিকেন জ্বালালো। নম্রতা চিঠিতে একবার বলেছিল তার ছোট্ট ঘরে লুণ্ঠন থাকবে। আরফান বহু কসরত করে এই প্রাচীন লুণ্ঠন জোগাড় করেছে, প্রায় 5 বছর আগে। আকাশের হলদেটে চাঁদ, চারিদিকে সাদা বেলি ফুলের রাজত্ব, তার মাঝে লুণ্ঠনের আলোয় একেলা এক যুবা প্রিয়তমাকে চিঠি লিখছে। আচ্ছা, এখানে না যুবাই লেখা আছে। এটা যুবা হবে নাকি যুবক হবে আমি বুঝতে পারলাম না। তোমরা ব্যাপারটা যদি জেনে থাকো তাহলে আমাকে বইলো কমেন্টে। শরতের শিরশিরে হাওয়ায় মৃদু মৃদু দুলছে যুবকের কপালে পড়ে থাকা চুল। বেলি ফুলের রাজ্যেও হচ্ছে আনন্দময় হেলদোল। আচ্ছা, এবার আবার দৃশ্যপট গেল নম্রতার কাছে, বুঝছো? এক টুকরো আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে নম্রতা। মেজাজ তার চূড়ান্ত খারাপ। এই নিষ্প্রভ নামক ছেলেটাকে একদম দেখে নেবে সে। পেয়েছেটা কি? নম্রতার প্রতি বিন্দুমাত্র টান আছে তার? কই, নম্রতা তা খুঁজে পায় না। 3 দিন যাবৎ কোনো যোগাযোগ নেই, অথচ দেখা হলে গদগদ সংলাপ। আরেকটা বার শুধু আসুক কাছে। ধাক্কা দিয়ে যদি ম্যান হলে না ফেলেছে তো তার নামও নম্রতা না, অভদ্র একটা। নম্রতা এবার সত্যি সত্যি বিয়ে করে ফেলবে। শুধু বিয়ে করে সে শান্ত হবে না, অতি শীঘ্রই অন্তঃসত্ত্বা হয়ে আরফানের হাসপাতালে ডেলিভারি করাবে। ভয়ানক প্রতিশোধ তুলবে সে। এত সহজে ছাড়বে না, কখনো না। নম্রতার ভাবনার মাঝেই পেছন থেকে ডেকে উঠল নীরা। শেষ হলো? চল। নীরার মুখ থমথমে। সকাল থেকেই কেমন গম্ভীরভাবে চলাচল করছে সে। বেশি কথা বলছে না। নম্রতা বুঝতে কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে ধরতে পারছে না। নম্রতা তাড়াহুড়ো করে ব্যাগ কাঁধে নিয়ে সম্মতি জানালো। তার শেষ। নীরা বিরস মুখে বেরিয়ে পড়ল। 4 দিনে কেমন বিধ্বস্ত হয়ে গেছে মেয়েটির মুখ। সবসময় সেজে গুজে থাকা মেয়েটি ঠিকমতো চুল পর্যন্ত আঁচড়াচ্ছে না। নম্রতার কষ্ট হয়। ভেতরে কোথাও যেন চিনচিনে ব্যথা করে ওঠে। এই মেয়েটার জন্য যদি একটু কিছু করতে পারতো সে। ভার্সিটিতে পৌঁছে ডিপার্টমেন্টের সামনে আসতে একরকম দৌড়ে এলো একটা হ্যাংলা পাতলা ছেলে। নম্রতা নীরার প্রথম দফায় চিনতে না পারলেও পরে চিনল।
লোকটি ডাক্তার আরফান অ্যাসিস্ট্যান্ট গুচ্ছের ছেলেটি। নম্রতা অবাক হয়ে বলল, আপনি এখানে? ছেলেটা বাম হাতের পিঠ দিয়ে কপালের ঘাম মুছে একটা বই এগিয়ে দিল। সাইকোলজির ওপর লেখা মোটা ইংরেজি একটা বই। নম্রতা হাত বাড়িয়ে বইটি নিল। আগের থেকেও অবাক হয়ে বলল, এটা কি? স্যার দিয়েছে, আরফান স্যার। বইটা নাকি ফেলে এসেছেন আপনি, খুবই গুরুত্বপূর্ণ বলেই আমায় পাঠালো। ডাহা মিথ্যা কথা। নম্রতা কখনোই কোনো বই ফেলে আসেনি। এই ডাক্তার খুবই পাজি। নির্ঘাত কোনো কাণ্ড ঘটিয়েছে এই বইয়ে। কিন্তু সত্যটা মুখ ফুটে বলল না নম্রতা। ঠোঁটে ভদ্রতার হাসি ফুটিয়ে ধন্যবাদ জানালো। লোকটি বিদায় নিতেই অন্যরকম এক অনুভূতিতে বুক ধড়ফড় করে উঠল তার। অভ্যাসবশত বইয়ের মলাটের নিচে হাত দিয়েই পেয়ে গেল লেফাফায় মোড়া চিরকুট। নম্রতার উত্তেজনা এবার দ্বিগুণ হলো। প্রথম চিঠি পাওয়ার মতো কাঁপতে লাগলো হাত পা। নম্রতার সেই কাঁপুনি দীর্ঘস্থায়ী হলো না। আকস্মিক এক ঘটনায় কেটে গেল উত্তেজনা আর তীব্র অনুভূতি। অন্তু নীরাকে হাত চেপে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে নীরাকে? নম্রতা চিঠি ভুলে ওদের পিছনে দৌড়াতে লাগলো। কিন্তু মাঝপথেই ঘটে গেল এক অঘটন। নম্রতা কাছাকাছি পৌঁছানোর আগে শটান চর পড়ল অন্তুর গালে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? এই নীল চিরকুট উপন্যাসটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি না আসলেই বুঝতে পারছি না এই নীল চিরকুট উপন্যাসটাতে তোমরা আদতেও আগ্রহী কি আগ্রহী না, তাই অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি আগ্রহী না হও তাহলেও কমেন্ট করে জানাও, এই নীল চিরকুট উপন্যাসটি দেওয়া বন্ধ করে দিই। আর প্রণয়ের অমল কাব্য উপন্যাসটা রেগুলার দিতে চাই। তোমরা কি বলছো বলো? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।